প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসমানী মির্জাপুর সৌরাত্রিতে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বর্তমান রাজনৈতিক সমসাময়িক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে গত কয়েকদিন থেকে জাতীয় রাজনীতিতে জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে একটা মতবিরোধ চলছিল, পাল্টাপাল্টি বক্তব্য ছিল। ঠিক সেই সময় আমি দুদুভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের সমাপনী যে অধিবেশন ছিল, প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তিনি কিছু কথা বলেছেন, সেটি কোট করে আমি আলোচনা যাব। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে, স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। সরকারি দল, বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আবার বলছি, কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তিনি মোটা দাগে বলেছেন। আরও বলেছেন, বর্তমান সংসদ হবে এমন সংসদ যা বাংলাদেশের অতীতে কখনো হয়নি। এই সংসদে আমরা উভয় পক্ষ দেশের স্বার্থে একসাথে কাজ করব, উভয় পক্ষকে কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আমি আপনি মিলেই পূর্ণ সংসদ। যে কোনো একজন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতার বক্তব্য, বিরোধী নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং মুহুর্মুহুর টেবিল চাপানোর মধ্যে দিয়ে আমরা দেখেছি সেই বক্তব্যের মধ্যে সরকারি দল, বিরোধী দল সকলেই কিন্তু সেটাকে গ্রহণযোগ্য বক্তব্য হিসেবে দেখেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা জনাব তারেক রহমানের কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মোটাভাবে যেটা বলেছেন, মোটা দাগে আপনার বিশ্লেষণ। জি, আপনাকে ধন্যবাদ। আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব মঞ্জু ভাই, সাবেক ছাত্র নেতা, এখন এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান, এবং যারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তিনি কিন্তু অত্যন্ত বাস্তবোচিত, যেমন 24শে গণঅভ্যুত্থানের পরে যে স্পিরিটটা, অর্থাৎ ঐক্যবদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ, তারই প্রতিধ্বনি তিনি এই বক্তব্য, সমাপনী বক্তব্যে সংসদীয় দলের নেতা, সময়ের আলোচিত ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশের অবিংশবাদিত নেতা হিসাবে নিজেকে দাঁড় করেছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু, আপনি চমৎকারভাবে তার প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন, একটি কথা বাদে, এটাও আমি পত্রিকায় দেখেছি এবং সংসদ অধিবেশন চলাকালীন সময় তাকে বক্তৃতারত অবস্থায় যে কথাটা শুনে, সেটা হচ্ছে শুধু এই সংসদ না, সরকারি দল না, বিরোধী দলেরও ব্যর্থ হওয়া চলবে। সরকারি এবং বিরোধী দল, আমাদের গত 50 বছরের স্পিরিটটা, সরকার এবং বিরোধী দলের যে ব্যবধানটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেশও অস্থিতিশীল হয়ে যায়। অতীতে আমরা দেখেছি যে কখনো কখনো সরকারি দলই শুধু সংসদে আছে, বিরোধী দল একেবারে লাগাতারভাবে সংসদ বর্জন, সংসদে থেকে সংসদকে কার্যকর না, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে কার্যকর যে ভূমিকা পালন করার কথা, অর্থাৎ সরকারের মধ্যে চাপ, সরকারের অসহিষ্ণু ভূমিকা, এটাকে মোকাবেলা করে অতীতে বিরোধী দল সংসদ বর্জনকেই উপযুক্ত মনে করেছে। আমার কাছে মনে হয়েছে, আমিও একসময় সংসদে ছিলাম, সেই সময় সংসদের ভূমিকা সরকার এবং বিরোধী দলে, সেটি এখন যেটি, মানে আমি এই যে আপনি উল্লেখ করলেন জনাব তারেক রহমানের বক্তব্য, তিনি কি শুধু সরকারি দল না, সমানভাবে বিরোধী দলকে তিনি গুরুত্ব দিয়ে যৌথভাবে এগিয়ে যাব, এটাই কিন্তু ঘটনা। যেমন আমি একেবারে স্পষ্ট করে বলি, সরকারি দলের যেমন ভূমিকা, সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া, পলিসি ব্যাখ্যা করা, দেশীয় আন্তর্জাতিক প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসা, ঠিক তেমনি সরকারের ভিতরে যে ত্রুটিগুলো, যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে, সেইগুলো নিয়েই কিন্তু মুখ্যত বিরোধী দল কাজ করবে। তারা কিন্তু সরকারের সংসদের ব্যবস্থায় সরকারের বাইরের কোনো ঘটনা, সাংবিধানিকভাবে তারাও একটি অঙ্গ, সরকার অঙ্গ যেমন তারাও একটি অঙ্গ, সেই বিবেচনা যতক্ষণ ধরে রাখা সম্ভব হবে
আগামী দিনগুলোতে। একেবারেই অল্প সময় আমরা দেখছি, সেটা 3 মাসে বোধহয় চলছে, 2 মাস পেরিয়েছে। বিরোধী দলের নেতা যেমন নতুন, প্রথমবার তিনি সংসদে গেছেন প্রধানমন্ত্রী, ঠিক তেমনি সরকারি দলেও সংসদীয় দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, আর ওদিকে ডাক্তার শফিক রহমান, দুইজনেই কিন্তু প্রথমবারের মতো পার্লামেন্টে গেছেন, প্রথমবারের মতো সংসদীয় দল এবং বিরোধী দলের নেতা হিসেবে তারা সামনে এসেছে। স্বাভাবিক কারণে সামনের দিনগুলোতে এই দুইজন নেতার দক্ষতা, বিচক্ষণতা জাতি দেখবে, বিবেচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। জি মঞ্জু ভাই, আমরা ভিন্ন প্রসঙ্গে পরে যাব, তবে আমরা মাননীয় সংসদ নেতার বক্তব্য দিয়ে আসি। আমরা বিরোধী দলের নেতারও কিছু বক্তব্য আছে, যেটি বলা হয়েছে যে এই সংসদটা একটা মজলুমের সংসদ। এই সংসদে যারা গিয়েছেন, কেউ ফাঁসির কাস্টতে গিয়েছেন, কেউ জেলখানা থেকে গিয়েছেন, কেউ 200, 300, 400 মামলার আসামি গিয়েছেন। আমার ভাই দুদু ভাইও কিন্তু অনেক মামলার আসামি, হয়তো সংসদে যাননি, কিন্তু বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি কিন্তু ওরা নিষ্পেষিত হয়েছেন। আপনারাও কিন্তু অনেক সময় পালিয়ে থেকেছেন, মামলার আসামি হয়েছেন। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা যেটা বললেন যে সরকার এবং বিরোধী দল কাউকেই কিন্তু একে অপরকে ব্যর্থ করার যে সে চেষ্টা করা যাবে না। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, যদি সরকারকে এবং বিরোধী দলকে উভয় যদি ব্যর্থ হয়, তাহলে তো এই রাষ্ট্র ব্যর্থ হবে, এই জুলাই চেতনা ব্যর্থ হবে, জুলাইয়ের স্পিডটা থেকে আমরা বঞ্চিত হব। সে অবস্থায় মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর যে কেউ কাউকে ব্যর্থ করা যাবে না, তার এই যে বক্তব্য, মন্তব্যকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ কিরণ ভাই, দুদু ভাই আছেন, দর্শক বন্ধুদের শুভেচ্ছা। যেই কথাটা উনি বলেছেন এটা খুব আইডিয়াল একটা কথা উনি বলেছেন, যে পার্লামেন্ট আমরা যেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে বলি, যে এখানে সরকারি দল বিরোধী দল উভয়ই আসলে রাষ্ট্রের অংশ, এবং পার্লামেন্ট দুইজন মিলেই পার্লামেন্ট, উভয়ই মিলেই ডিসিশন মেকিং প্রসেসটা কাজ করে। উনি একে অপরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবং কেউ ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে, এই কথাগুলো খুবই, আমি মনে করি থিওরিটিক্যালি খুবই কারেক্ট কথা। কিন্তু বিহেভিয়ারাল জায়গায় বা অ্যাপ্লাইড জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল, বিরোধী দলের কাজ তো বিরোধিতা করা। এখন যে কোনো বিরোধিতা করতে গেলেই সরকারি দল মনে করছে যে তারা অযথা আমাদের বিরোধিতা করছে। আবার বিরোধী দল যদি মনে করে যে আমরা তো বিরোধিতা করা আমাদের দায়িত্ব, সুতরাং আমরা যদি বিরোধিতা না করি, আমরা যদি কোনো যুক্তির মারপেঁচে আটকে যাই, তাহলে তো সমস্যা। ঠিক আছে, এটা এরকম কিছুটা লক্ষণ আমরা আমাদের যখন ঐকমত্য কমিশন হয়েছিল তখন আমরা দেখেছি, যে ঘরে আমরা যখন এক ধরনের আলোচনা করি, কিন্তু যখন বাইরে যাই আমরা দেখি যে ভিন্ন ব্রিফিং দেওয়া হয়, মানে মিডিয়ার কাছে। এবারেও এরকম কিছু লক্ষণ আছে। পার্লামেন্টে অ্যাজ এ হোল এখন পর্যন্ত খুব বড় ধরনের দ্বিমত বা বড় ধরনের বিচ্যুতি হয়েছে তা না, কিছু মেজর কয়েকটা বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা হচ্ছে ধরেন সংস্কার পরিষদ গঠন নিয়ে একটা সিরিয়াস লেভেলের দ্বিমত হয়েছে। দুটো অধ্যাদেশ, একটা অধ্যাদেশের ব্যাপারে বিরোধী দলের অভিযোগ ছিল যে আমরা একমত হয়েছিলাম, কিন্তু ওনারা আবার রিভাইজ করেছেন, সেখানে এটা ঐকমত্যের খেলাফ করেছেন। আর প্রায় 30টার মতো অধ্যাদেশ, যার মধ্যে 15টা আর সম্ভবত 20টা, 35টার মতো অধ্যাদেশ নিয়ে 15টা রিভাইজ হয়েছে, আর 20টা অধ্যাদেশ আইনে পরিণত করা হয় নাই। এগুলো নিয়ে সরকারি দলের বিরোধী দলের একটা মতপার্থক্য, গণভোট আর জুলাই এই সনদ, এগুলো নিয়ে আমরা মতপার্থক্যটা দেখেছি। এর বাইরে আমরা কিছু কিছু বিষয়ে খুব সিরিয়াস ঐক্যমত্য দেখেছি। যেমন হাসনাত আবদুল্লাহ যখন আপনার সুবিধার কথা বলেছে গাড়ি এবং অফিসের ব্যাপারে, তখন দেখলাম সরকারি দল বিরোধী দল উভয়ই তারা একমত হয়েছে। আবার যখন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি জাদুঘর নিয়ে বিলটা পাশ হলো, তখন দেখলাম উভয় পক্ষ তালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। এখন কথা হচ্ছে, আমরা চাই সরকারি দল বিরোধী দল জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ থাকুক। পার্লামেন্টের একটা আপনার নর্মস হচ্ছে যে আপনি অপোজিশনের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সে সমালোচনা করবে আর জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতার বিভিন্ন প্রশ্ন করে জবাবদিহিতা জনগণকে আমরা জানতে চাই। আমাদের পক্ষ থেকে ওনারা প্রশ্ন করেন যে এবছর কত টাকা কোথায় বরাদ্দ হয়েছে, এবছর কত লোক, কয়টা ঘটনা ঘটেছে, কয়টা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে, এভাবে আমরা নানা তথ্য জানার চেষ্টা করি, এবং এটা একটা জবাবদিহিতা তাদের। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন ধরেন
এবার একটা ছোট বিষয় আমরা দেখলাম জাতীয় স্বার্থে তারা কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের যে জ্বালানি সংকট। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিক আছে আমরা একসাথে আসেন, এটা আমরা কনসিডার করব। কারণ সামনে কিন্তু আমাদের আর্থিক সংকট, আমাদের ঋণ পাই নাই, আমরা ঋণের IMF এর লোন নিয়ে একটা ডেফিসিয়েন্সি আছে, বা আমাদের সঠিক সময়ে আমাদের মানে এটা ছাড় হয় নাই, কিস্তিটা ছাড় হয় নাই। সো ইকোনমিক ক্রাইসিস এন্ড সামনে বাজেট আছে, এটা নিয়েও এক ধরনের ঐক্যমত্যের ব্যাপার আছে। আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, এবং সরকারও আগে থেকে বলেছে তারা এই দুইটা খাতে হয়তো বরাদ্দ বাড়াবে। এর বাইরে ধরেন একটা শিষ্টাচারের ব্যাপার আছে, যে শিষ্টাচারটা নাই আমাদের এখানে। যদিও ওনারা সেদিন কিছু শিষ্টাচারের কথা বলেছেন, যে একে অপরের সাথে যাতে, কারণ সংসদীয় কিছু ভাষা আছে, সেই ভাষার মানে করা যায় না, ব্যতিক্রম করা যায় না। বিরোধী দলের আরেকটা কাজ হচ্ছে বিকল্প নীতি উপস্থাপন করা, যে আপনি সরকারের সমালোচনা করছেন ঠিক আছে, কিন্তু সমালোচনার পাশাপাশি আপনি একটা বিকল্প বলবেন যে ভাই আপনারা এটা করছেন, আপনারা যদি এটা না করে এইভাবে করতেন তাহলে ভালো। যেমন গ্যাস সংকটের ব্যাপারে বিরোধী দলের উচিত হচ্ছে বিকল্পটা দেখানো, ঠিক আছে, বিকল্প একটা প্রস্তাব দিলে, বিকল্প প্রস্তাব দিলে হয় কি জনগণের কাছে আরেকটা অপশন তৈরি হয়, জনমতের একটা চাপ থাকে সরকারি দলের উপরে। এইভাবে আমাদের অপোজিশন যদি প্রপারলি কাজ করে, সরকার যত ইগনোর করুক, বিরোধী দলের কিন্তু আমরা অনেক সময় দেখেছি দুইজনও যদি বক্তব্য রাখে বিরোধী দলের, যেমন আমরা দেখলাম নাহিদ ইসলামের বক্তব্য খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সংসদে বিরোধী দলের নেতা বা উপনেতার বক্তব্য অনেকে পছন্দ করেছেন, বা ইভেন আপনি রবিন ফারহানার কথা বলেন, সে কিন্তু সিঙ্গেল পার্সন, তাই না, সেও যখন একটা আর্গুমেন্ট দিয়ে কথা বলেছে এটার কিন্তু একটা প্রভাব তৈরি হয়। ইভেন আরও একটা চমৎকার জিনিস দেখেছি আমি এবারে, মানে অত বিপদের মধ্যেও সরকারি দলের এমপিদের কথা সাধারণ মানুষ পছন্দ করে না, মনে করে তারা খালি পক্ষে বলে, তারা শুধু মানে গুণগান গায় ইত্যাদি। কিন্তু সেখানে ব্যতিক্রম দেখেছি আমরা দুইটা, জনাব সম্ভবত আশরাফুদ্দিন নিজান এবং আরেকজন হচ্ছেন আমাদের এই যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে, উনার যে বক্তব্য, এই দুটো খুবই মানে আলোচিত হয়েছে, যে তারা একটা দায়িত্বশীল জায়গা থেকে, সরকার জায়গা থেকে বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যতিক্রমগুলো, এর বাইরে ধরেন আবার ব্যতিক্রম আছে উত্তেজনা ছড়ানো বক্তব্য, একে অপরের বিরুদ্ধে বক্তব্য, এই জিনিসগুলো। আমি আপনার মূল কথায় আসি, প্রাইম মিনিস্টার যে জিনিসটা বলেছেন এটা যদি কার্যে রূপান্তরিত হতে পারে, যেমন দুঃখজনক ব্যাপার দেখেন, প্রাইম মিনিস্টারের কথাটা সেদিন খুবই পজিটিভ ছিল, কিন্তু আমরা সালাউদ্দিন সাহেব যখন বক্তব্য রাখলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বিভিন্ন হিয়ালিপূর্ণ কথাবার্তা, এবং উনি যে ব্ল্যান্ডারটা করেছেন, যে যেটা বলেছেন যে আমরা আপোষ করে এক ধরনের কোনো মতে জুলাই সনদটাতে আমরা একমত হয়েছি, এটা কিন্তু বিএনপি যতদিন বলছে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, এই জায়গাটাকে আবার একটু দোলাচালে ফেলে দিয়েছে, আবার একটা সংশয়পূর্ণ জায়গায় ঠেলে দিয়েছে। সেজন্য আমি এক্ষেত্রে আপনার বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা যদি উনি মেন করেন, ঠিক একইভাবে ভাইস ভার্সা ওনার বিরোধী দলের নেতা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, ওনারা যদি ওই জায়গাগুলোতে স্থির থাকেন, বাইরে ভিতরে দুই রকম না হন, তাহলে আমাদের দেশে একটা সত্যিকার গণতান্ত্রিক, এবারের পার্লামেন্টটা কিছুটা কার্যকর পার্লামেন্ট হবে। অতীতে কিন্তু বহুবার পার্লামেন্ট হয়েছে কিন্তু কার্যকর করা যায় না, বিরোধী দল অল্প ছিল, তারপর বিরোধী দলকে ঠেলে পার্লামেন্টের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। এবার সরকারি দল যেহেতু 2/3 পেয়েছে, তাদের সমর্থনও খুবই শক্তিশালী, তারা অনেক ক্রেডিবিলিটিও আছে তাদের, তারা অনেক, আপনি যেটা বললেন যে তারা অনেক নির্যাতন ভোগ করে এখানে এসেছেন, সুতরাং সরকারি দলের কাছ থেকে এবার প্রত্যাশার অনেক বেশি। আশা করি ওনারা এই কথা এবং কাজের মিল রাখতে পারবেন, এটা আমরা চাই। যে মঞ্জুভাই আপনার কাছে আসবো, আমি দুটোভাই আসি, যেটি মঞ্জুভাই বলবার চেষ্টা করলেন, কিন্তু সরকারি দল বিরোধী দল এক থাকার কথা বললেন, এবং মঞ্জুভাই প্রত্যাশা করলেন মাননীয় সংসদ নেতা তাদের কথা এবং কার্যকর একই থাকে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা সংসদও থাকবে, রাজপথও থাকবে, তারা অলরেডি কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তাহলে কে কথা রাখবে, কে কথা রাখবে না, দুই পক্ষই কিন্তু বলছেন যে তারা কিন্তু যখন আলোচনা করে তখন একরকম, যখন প্রেস ব্রিফিং করে তখন আর একরকম। তো তাহলে তো বিরোধী দল বলছেন তারা রাজপথের কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ঘোষণা করেছেন, তারা সংসদ রাজপথ দুটাকে উত্তপ্ত রাখতে চায়। তাহলে মঞ্জুভাইয়ের বক্তব্য, বিরোধী দলের ভবিষ্যৎ ভাবনা কি হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা, সবকিছু মিলে আপনি যদি বিশ্লেষণ করেন। প্রধানমন্ত্রী আমার মনে হয় যে কথাগুলো বলেছেন রাজপথের, এটা তাদের অবস্থান থেকে ভুল কিছু বলেননি। একটা সুদীর্ঘ সময় বিরোধী দল হিসাবে জামাত রাজপথে ছিল, নির্যাতন ভোগ করছে, আন্দোলনের নানান পর্যায়ে তারা বিভিন্নভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে।
তাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক বক্তব্য, যেটা বিশেষ করে 71-এর, সেটাকে তারা নানানভাবে অতিক্রম করার চেষ্টা করেছে। এখনো সেই সমালোচনা ইতিহাসের আঙ্গিকে যখন যেটি থাকে সেটা অতিক্রম করা খুব কঠিন। তারপরেও বিরোধী দল হিসাবে জামাতে ইসলাম যে অতীতটা, মানে 71-এর পরবর্তীতে যে ভূমিকাটা, সেটাকে বাইপাস করা খুব কঠিন আমার বিবেচনায়। সমালোচনার জায়গা আছে, অনেক সমালোচনার জায়গা আছে। আর সরকারি দল হিসাবে বর্তমানে যেটি এখন দেশ পরিচালনা করছে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে, মন্ত্রিপরিষদ, তাদের অতীতটা কিন্তু এই একই রকম রাজপথের ভূমিকায় তারা সরকার এই 54 বছরে সরকার বিরোধী দল বিভিন্ন জায়গায় থাকলেও গত 18 বছর বা 20 বছরে তাদের উপর যে নির্যাতন হয়েছে, বিশেষ করে জামাত বা বিএনপির উপরে, সেটা অকল্পনীয়। যারা যখনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে বিরোধিতা করছে, তাদের মিথ্যা মামলায় গুম, খুন আর সীমাহীন মানে মিথ্যা মামলার পাহাড় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা পিছু পা হয় নাই এই দেশে, এই মানে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয় নাই। এখন তারা কি করবে? এখন প্রধান বিরোধী দলের জামাত এবং সরকারি দল হিসেবে বিএনপি, তারা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকলেও তারা একসময় কিন্তু 4 দলের মধ্যে দিয়ে সরকারও ভূমিকা পালন করেছে। এখন এই দুই দলই একটি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে চাচ্ছে, অর্থাৎ বিরোধী দলের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত এই 3 মাসের মধ্যে এমন কিছু হয়েছে আমার কাছে ধরা পড়েনি। আবার সরকারি দলের ভিতর থেকেও এমন কোনো ঘটনা নেই। যেমন আমরা দেখছি যে প্রথম অধিবেশনে জাতীয় সংসদীয় দলের নেতা, বিরোধী দলের নেতার অফিসে কিন্তু কোনো রকম ঘোষণা ছাড়াই চলে গেছে, বসছেন, চা খাইছেন, কথা বলছেন, এটা নিউজও হয়েছে। তো এই জিনিসগুলো সংসদীয় রাজনীতিতে অতীতে আমরা খুব একটা লক্ষ্য করি নাই। বিরোধী দল মানে তার মনে হয়েছে যেন একটা সীমারেখার মধ্যে আটকে আছে, আর সরকারি দলও একটি সীমারেখার মধ্যে। অতীতে যে ঘটনাগুলো সাধারণত আমরা, এটা একেবারেই একটা ভিন্ন মেজাজে, শুধু সরকারি দল না, বিরোধী দলও একটা ভিন্ন মেজাজে আগানোর চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু বাস্তবতার দৃষ্টিতে সরকারি দলের ত্রুটি, বিচ্যুতি, ভুল বিভ্রান্তি মানে টার্গেট করে জনসম্মুখে আনা, সরকারকে সেগুলো সংশোধনের জন্য চাপ দেওয়া, সেই চাপ যখন না হয় পার্লামেন্টের করার সময়, যদিও বিরোধী দল কিন্তু অতীতে যে কোনো সময় থেকে এবার সংখ্যায় বেশি, মানে সদস্য সংখ্যা হিসাবে, সেহেতু তারা গুণাগুন্তির মধ্যেই পড়ে। রাজপথের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে রাজপথ একটা ঘটনা, জনসভা, বিক্ষোভ মিছিল, রাস্তা, রাজনীতি, যেটা দখলের বলবো না, রাজনীতি, সেটা কিন্তু আগাগোড়া একটা ভূমিকা সরকারের উপরও বর্তায়, বা জনমত গঠনেও তাদের একটা ভূমিকা থাকে। জামাত তো গত সময়, এটা তো একটা জনবিদিত, তারা একটা ধারণা দেওয়ার, মানে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত, যে জামাতই এবার ক্ষমতায় আসছে। মানে এই যে প্রচার, প্রোপাগান্ডা, ভূমিকা, এটা যে কোনো রাজনৈতিক দল তো জনমত সৃষ্টিতে এবং মানুষের ভিতরে আশাবাদ জাগাতেই, মানে বলতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আস্তে 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 বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করবে, এটা খুব স্বাভাবিক একটা অবস্থায় গেছে। তার মানে হচ্ছে জামাত যে এখন আওয়ামী লীগ না, জামাতই যে এখন প্রধান বিরোধী শক্তি, এটা কিন্তু এখন সমাজে আওয়ামী লীগ নিয়ে খুব একটা আলোচনা, আমি জানি না আপনাদের সামনে পড়ছে, কিন্তু বরঞ্চ কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে একটু আলাপটা এখন খুব একটা নাই, বিশেষত নির্বাচন পরবর্তীতে গত 3 মাস আমি ওইভাবে সামনে আসতে পারি। রাজনীতিতে নিষিদ্ধ থাকলে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় এটা না, কিন্তু তাদের যে কলঙ্কর বোঝা, দায়,
এটা তো তাদের পক্ষে অস্বীকার করা কঠিন। যেমন জামাতকে আমরা সব থেকে দুর্বলতম জায়গা কি মনে করি, 71 গণহত্যা, এইগুলো তো তা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দল হিসেবে নিজেকে দাঁড় করাই রাখতো। তো এখন তো গণহত্যার দায় হিসাবে তো আওয়ামী লীগের উপরও আছে, গুমের ব্যাপারটাও আছে, নির্যাতনকারী আছে, এক দলের ব্যাপারটা আছে। সেই জায়গাটা কিন্তু আওয়ামী লীগ এখনো তারা সেই দায় থেকে কোনো রকম জাতির কাছে ক্ষমা চায় নাই, অনুকম্পা প্রত্যাশা করে নাই। তারা মনে করছে এটাই ঠিক ছিল এবং এটাই মানে আওয়ামী লীগ বা হাসিনা যেটা করছে এটার তারা মনে করে। সেই বিবেচনায় আমার কাছে মনে হয় প্রধান দল, বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের কাণ্ডজ্ঞানহীন ভূমিকার কারণে যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, পালিয়ে গেছে, জামাত সেই জায়গাটা কিন্তু তারা তাদের ভূমিকার মধ্য দিয়ে আসছে। এখন সে কতটা ধরে রাখতে পারবে, কতটা এগোতে পারবে, এটা আগামী সময়ে বা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা আমরা বুঝতে পারবো, দেখতে পাবো। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা এই পর্বের আলোচনায় আবারও বলতে চাই, সেটি হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে এবং একই সাথে যারা দুদু ভাইও বললেন যে অনেকগুলি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা কিন্তু বিরোধী দলে তারা আছেন। সে অবস্থার প্রেক্ষাপটে এই মুসলিমের এই সংসদকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, সরকার বিরোধী দল কাউকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। সেই ব্যর্থতা কিন্তু যদি ঘটে তাহলে জুলাই চেতনা ব্যর্থ হবে, ৭১-এর মুক্তিযুদ্ধ ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হবে, জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। সেজন্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্তব্য, বক্তব্য, কোনোভাবে এই সংসদকে ব্যর্থ করতে দেওয়া যাবে না এবং মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু একইভাবে তার সমাপনী বক্তব্যের মধ্যে এই ধরনের মন্তব্য করেছেন। আমরা এই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু এবং আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে নিয়ে একটা প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু, রয়েছেন অতিথি হিসেবে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা দুদুবের কাছ থেকে বিশ্লেষণ শুনলাম এবং কোন দলের কী দুর্বলতা সেটাও কিন্তু আমরা একটু জানবার চেষ্টা করলাম এবং জেনেছি। আমি মঞ্জু ভাই, আজকে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, আপনি জানি না আপনার কোনো মনে কষ্ট থাকতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে। আপনার আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। জি, ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাকে অতিথি হিসেবে পেয়েছি এবং আমরা আপনার দল এবং আপনার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মঙ্গল কামনা করছি। আপনি একটু মনে হচ্ছে যে একটু মন খারাপ আপনার আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর ভাষণের মধ্যে আপনি যেটা বলেছেন যে ২ মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির শাসন কেমন হবে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে সেটা এই সময়ের মধ্যে বুঝে ফেলছে বলে আপনি বলবার চেষ্টা করেছেন এবং এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৫ বছর কিন্তু দেশের মানুষ তা সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু আমরা নির্বাচনের পূর্বের কথা যদি ভাবি, আমরা তো ভাবতাম যে মুজিবুর রহমান মঞ্জু হয়তো বা বিএনপি জোটের সাথে নির্বাচন করতে যাচ্ছেন কি না যাচ্ছে, এরকমটা কিন্তু আমরা হয়তো ভাবতাম আর কি। কিন্তু আজকে আপনার বক্তব্যে কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল কিনা, এটা ব্যক্তিগত কোনো দুঃখবোধ আপনার মধ্যে আছে কিনা যে আপনি আমি আপনাকে বলি মধ্যে কেন বুঝে ফেলছে মনে করছেন? আমি আপনাকে বলি জুলাই অভ্যুত্থানের পর, অর্থাৎ আমাদের জুলাই অভ্যুত্থানের বিজয় তো হলো ৫ই আগস্ট। সেপ্টেম্বরে আমি আমার ব্যক্তিগত একটা কাজে আমি ইংল্যান্ডে যাই। সেখানে আমার প্রথম তারেক রহমান সাহেবের সাথে দেখা হয়। প্রথম বলতে একজন অপোজিশন লিডার হিসেবে, মানে বিএনপি দলের বাইরে এই জুলাই অভ্যুত্থানের পর প্রথম ওনার সাথে আমার সাক্ষাৎ হয় এবং কয় তারিখে সেটা? এটা হচ্ছে সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখের দিকে এরকম। তো সেখানে ওনার সাথে আমার অনেকগুলো আলোচনা হয়েছে এবং সে আলোচনার মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ কী হবে, আমাদের রাজনৈতিক অবস্থা কী, আমরা যেটা নতুন দল করলাম কী, ডিটেইল ওনার সাথে কথা হয়েছে এবং আই ওয়াজ সো ইমপ্রেসড ওনার সাথে কথা বলে। আমার কাছে মনে হয়েছে যে ওনার চিন্তা দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জড এবং আমরা খুব আশাবাদী হয়েছি যে না, বাংলাদেশ যদি ভবিষ্যতে উনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তাহলে একটা ডিফারেন্ট কালচার বা ওনার কার্যক্রমে কিছুটা ছাপ আছেও ইতিমধ্যে। তো তখন আমি দেশে আসার পর দেখলাম অনেকে এই আপনি যেভাবে ভাবছেন সবাই বলছে মনে হয় যে আমরা ইলেকশন বিএনপির সাথে করতে যাচ্ছি এরকম কিছু। বিষয়টা কিন্তু সেরকম না। ওনার সাথে তখনই আমার কথা হয়েছে। আমি বলেছি দেখেন, আমরা বিএনপি তো অনেক বড় দল, আমরা
বাংলাদেশে নতুন ধরনের একটা রাজনীতি করতে চাই, এবং আই উড বি কমফোর্টেবল আমি যদি অপোজিশনে কাজ করি আপনার সাথে, এবং সেটা যদি একটা ট্রাস্টওয়ার্দি অপোজিশন আকারে আমরা কাজ করতে পারি, তাহলে আমি বেশি প্রেফার করব। আর আমি যদি বিএনপির সাপোর্ট নিয়ে, যেমন আমরা একটা নতুন দল, আমার নিজের কনস্টিটিউয়েন্সি বলে যেটা বলি, আমাকে অন্য একটা দলের সহযোগিতা নিয়ে নির্বাচিত হওয়াটা, এবং দেখা যাবে যে তার উপর আমার ডিপেন্ডেন্সি তৈরি হবে, এগুলো নিয়ে খোলামেলা ওনার সাথে আমার কথা হয়েছে। উনি কিন্তু খুব এনকারেজ করেছেন যে আপনি যেটা ভাবছেন এটা হলে তো খুবই ভালো হয়, যে মানে আমরা সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা কার্যকর একটা এই ধরনের একটা মানে চুক্তি থাকবে, যে আমরা ওই যে যেটা বললাম দায়িত্বশীলতা জবাবদিহিতার জায়গায় থাকবো, কিন্তু জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং আমি যে কথাটা ওনার সাথে আলাপ করেছিলাম সেটা ছিল এরকম যে আওয়ামী লীগ বাংলাদেশে যে একটা নেতিবাচক রাজনীতিটাকে স্থায়ী করে দিয়ে গেছে, রাজনীতিটাকে যে একদম মানে কি পলিউটেড করে দিয়ে গেছে, সেটা থেকে আমাদের একটা নিউ ডাইমেনশনে যেতে হবে। সো এই জন্য যতবারই লোকেরা ভেবেছে মনে হচ্ছে আমরা বিএনপির সাথে ইলেকশন করব, বিষয়টা এমন না। তবে হ্যাঁ, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আমি বলেছিলাম যে জামাত এবং বিএনপি যেহেতু একসাথে দীর্ঘদিন থেকে তারা আন্দোলনে ছিল, সংগ্রাম করেছে, লড়াই করেছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে, গণ অভ্যুত্থানের পরে 5টা বছর এই দুইটা দল একসাথে সরকার করতে পারে কিনা, সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করেছিল। তাইলে এটা কি আর কি সরকার? আমি বললাম আমরা যারা নতুন রাজনীতি করছি আমরা অপোজিশন থাকবো, ওনারা প্রাজ্ঞরা পুরানরা সবাই মিলে সরকার চালাবে, আমরা বিরোধী দলে থাকবো, এবং এইটাই হবে নতুন রাজনীতির বন্দোবস্তের জায়গায়। আমরা এই জায়গাটা আওয়ামী লীগকে আমরা মানে আওয়ামী লীগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী মানে নীতিতে, আওয়ামী লীগ তো ধরেন 75 ফ্যাসিবাদী নীতি মানে প্রকাশিত করেছে। তো এই বিষয়গুলোকে অনেকে তখন পাত্তা দেন নাই। যদি হতো, আমি এখনো ফিল করি যে গণ অভ্যুত্থানের পরে একটা সময় একটা নিরবিচ্ছিন্ন সরকার দরকার। আমরা আর কত সংগ্রাম করব, লড়াই করবো, কারণ এত রক্ত দেওয়ার পরও আবারও যদি কালকে রাজপথে রক্ত দিতে হয় তাহলে তো মানে মানুষ আহত হবে, মানুষ তো মনোভঙ্গ হবে। তো যাই হোক, আপনি যে প্রসঙ্গটা বলেছেন বিএনপির সাথে আমরা একসাথে নির্বাচন করবো, এই ধরনের কথা হয় না, তবে নির্বাচন করার আলোচনা হয়েছে। কিন্তু আমরা প্রথম থেকে এই জায়গাটায় ছিলাম, আমাদের একটা শঙ্কা ছিল যে বিএনপি এরকম একটা পরিস্থিতিতে যদি তার একটা গুণগত পরিবর্তন না আনে রাজনীতিতে, তাহলে বিএনপি কিন্তু গুড গভর্নেন্স দিতে পারবে না। এবং গুড গভর্নেন্স দিতে না পারলে আমাদের দেশের মানুষ কি হয়, সবসময় একটু দেখবেন মানে এস্টাবলিশমেন্টের বিপক্ষে থাকে, ফলে বিএনপি খুব দ্রুত আবার আনপপুলার হয়ে যাবে। আপনি দেখবেন 91, 96, 2001 এই 3টা ইলেকশনকে যদি আপনি দেখেন, প্রত্যেকবারই অপোজিশন পাস করেছে, এবং যারা মানে এস্টাবলিশমেন্ট ছিল তারা কিন্তু ফেল করেছে ইলেকশনে। তো এখন আমাদের নেক্সট ইলেকশনটা যদি মানে ভালো ইলেকশন হয়, আমরা যদি দেখি যে না একটা কেয়ারটেকার সরকারের অধীনে ভালো ইলেকশন হবে, তাহলে থিসিস বলছে যে বিএনপি নেক্সট ইলেকশনে ফেল করবে। এখন সবসময় তো একই থিসিস কাজ করে না, অ্যান্টিথিসিসও তো তৈরি হতে পারে। বিএনপি যদি ভালো গুড গভর্নেন্স দেয়, ভালো শাসন কায়েম করে এবং যা যা প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করে, তাহলে উল্টাও তো হতে পারে। এখন আপনি যে প্রশ্নটা তুলেছেন যে আমার আজকের বক্তব্যে কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা, না, আমার আজকের বক্তব্যের কিন্তু একটা ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা কি? আমি বলেছি যে আমরা যখন মানে ঐকমত্য কমিশনে আলাপ করছিলাম, তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের দায়িত্ব তো পার্লামেন্টের, আমরা কেন এখানে সংস্কার নিয়ে আলোচনা করব? তা আমরা বললাম পার্লামেন্টে আপনারা যে সংস্কার করবেন এটা তো আমরা কোনো নিশ্চয়তা পাই না, এবং সেই জন্যই আমরা বলছি যে আমরা আগে নিজেরা একটা এমওইউতে আসি, আমরা নিজেরা একটা চুক্তিতে আসি যে আমরা আগামীতে যে ক্ষমতায় আসবে আমরা রাষ্ট্রটাকে এইভাবে চালাবো, আমরা প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার অধিপতি বানাবো না, আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করব। বিএনপি 31 দফায় যা যা বলেছে সেগুলোকে আমরা একটু ক্লারিফাই করার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে বিএনপিকে আমরা সেখানে আন্তরিক পাইনি। বিএনপি কায়দা করেই বারবার মনে করছে যে আগে ইলেকশনটা হয়ে যাক, ঠিক আছে? তো আমি যেটা বলছি যে নির্বাচিত সরকার আসলে ওনারা যে বলেছিলেন যে মানে সংস্কারটা আমরা করব, এই যে 2 মাসে আমরা যেটা দেখলাম, আমরা বিএনপিকে সেভাবে সংস্কার করার মানসিকতা আছে বলে মনে হচ্ছে না। যদিও বিএনপি রিপিটেডলি বলছে যে আমরা সংস্কার করব, আমরা প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করবো। দেখেন আমি কেন বলেছি 2 মাসে কি কি করেছে বিএনপি। প্রথম কথা হচ্ছে আমরা কেন সেটা চেয়েছিলাম, বিএনপি শুধু ইলেকশনের দিকে এমফেসাইজ দিয়েছে, আমরা সংস্কারের দিকে এমফেসাইজ দিয়েছি। এখন দেখেন সংস্কার না হওয়ার কারণে যে ইলেকশনটা হয়েছে, ইলেকশনটা একেবারে পুরানো কাঠামোর মধ্যে দিয়ে হয়েছে। পুরানো কাঠামো কি? পুরানো কাঠামো হচ্ছে দুদুভাইদের মতো নেতারা নির্বাচিত হতে পারবে না, নির্বাচিত হবেন সম্পদশালী কালো টাকার মালিকরা। এবং আপনি দেখেছেন প্রায় 100-র উপরে বিএনপির প্রার্থীদের মধ্যে ঋণ খেলাপির সংখ্যা বেশি।
আপনি দেখেছেন দ্বৈত নাগরিকরা কোনো কায়দা কানুন করে তারা কিন্তু আবার ইলেকশনে দাঁড়িয়ে গেছে। এবং আমি এবারে নিজে ইলেকশন করতে গিয়ে যেটা দেখেছি, বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেম যদি আপনি চেঞ্জ না করেন, বাংলাদেশে যার যে কেন্দ্রে যার প্রভাব আছে সেই জিতবে। কারণ ওই লোকাল কিছু ম্যানিপুলেশনের সিস্টেম আছে, আপনি ডামি এজেন্ট দেয়া, তারপরে কেন্দ্রের বাইরে ভয়ভীতি প্রদর্শন করা, রাতের বেলায় প্রিসাইডিং পুলিশ এদেরকে পয়সা দিয়ে কিনে নেওয়া, এই ধরনের ট্রেডিশনাল প্রসেসগুলো এখনও এবারে নির্বাচনে আমি দেখেছি ওয়ার্ক করেছে। নির্বাচন কেন্দ্রের ভিতরে খুব শান্তিপূর্ণ, আপনি যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে খুব ঝামেলা কম, কিন্তু গন্ডগোল হচ্ছে বাইরে, গন্ডগোল হচ্ছে আগের দিন রাত্রে, ভয়ভীতি প্রদর্শন হচ্ছে আগের দিন রাত্রে, ভোট কেনা বেচা হচ্ছে, এটাতে বিএনপি বেনিফিটটা পায়। এই জন্যই বিএনপি কিন্তু ইলেকশনের দিকে বেশি ধাবিত হয়েছে। এবং এই প্রসেসের কারণেই আমরা তখন শঙ্কা করেছিলাম। এখন আপনি দেখেন 2 মাসে আমরা কি দেখলাম, আমরা দেখলাম বিএনপি ক্ষমতা আসার পরেই সে যে পরিবর্তনগুলো ঘটিয়েছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ ব্যাংক, ওই ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারপরে বিভিন্ন জেলা পরিষদ, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রশাসক বসিয়েছে, সব জায়গায় সে তার একদম নিরেট দলীয় লোকদেরকে বসিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি সরকার চালাবে, সে কি বিরোধী দলকে বসাবে? বিএনপি কিন্তু কমিট করেছিল যে এই সমস্ত জায়গাগুলোতে মানে স্থানীয় সরকারে তারা দলীয়করণ করবে না। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এক ধরনের দলীয়করণের প্রবণতা তৈরি হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এমন একজন লোককে ওনারা বসিয়েছেন যিনি আপাদমস্তক ব্যবসায়ী, যার ঋণ খেলাপি ছিলেন উনি, এবং উনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিলেন বলে এটা বিরোধী দল অভিযোগ করেছে। এখন আসেন, এরপর আমরা কি দেখলাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের একটা আবহ তৈরি হয়েছে। নোয়াখালী কলেজে কালকে দেখলাম একটা ঘটনা, এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম, এর আগে চিটং সিটি কলেজে দেখলাম, এবং টুকটাক অস্ত্র রামদা আবার ক্যাম্পাসগুলোতে ঝনঝনানি শুরু হয়েছে। এবং আমরা দেখলাম যে এই পুলিশকে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের অভিযোগ ছিল যে পুলিশ অকার্যকর, এখন আমরা দেখছি পুলিশ কার্যকর অন্যের বিরুদ্ধে, শুধু ছাত্রদল, বিএনপি, যুবদল এদের ব্যাপারে পুলিশ অকার্যকর। তাহলে ওই যে আমরা যেটা বললাম যে পুরানো রাজনীতির ওই যে 2 মাসে আমরা যেটা দেখলাম, দেখেন এই 2 মাসে 41,000 কোটি টাকা ঋণ অলরেডি নেওয়া হয়ে গেছে। এই 2 মাসে আমরা দেখলাম যে বিদ্যুতের ঘাটতি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ লোডশেডিং, প্রায় 3,500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি, জ্বালানি সংকট, মিসম্যানেজমেন্ট আমরা দেখলাম। এত সংকট নাই কিন্তু ভয়াবহ সংকট, লাইন ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা, এবং এরপরে বিরোধী দলের সাথে যে সমস্ত চর্চা, কাদা ছোড়াছুড়ি যেগুলো আমি থামিয়ে দুই একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। আমি ওই জন্য বলছি যে এটা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা যৌক্তিকভাবে আমি মনে করি যে বিএনপির এই 2 মাসের জায়গায় বিএনপি যদি চেঞ্জ না করে তার মোড অফ অ্যাকশন, তাহলে মনে হবে যেন সে আবার ঘুরে ফিরে পুরনো, মানে আমি একটা মান্নাদের একটা গান আছে, আমি কালকে কোথায় যেন বলেছি যে তুমি কি সেই আগের মতো আছো নাকি বদলে গেছো, গানটা আছে না? তো আমার কাছে মনে হচ্ছে বিএনপি কে আমরা চেয়েছিলাম যে বিএনপি বদলে যাক। আমি এটা কোনো বেয়াদবি নেবেন, আমি অপ্রাপ্তির কোনো বেদনা আপনার মধ্যে আছে কিনা আমি জানি না, অপ্রাপ্তির, আমি তো আপনাকে বললাম যে তারেক রহমান সাহেব আমাকে যতটুকু মানে তার স্নেহপ্রবণ বন্ধন থেকে উনি আমাকে যতটুকু জানেন, বিএনপির সাথে আমি যদি নির্বাচন করতে চাইতাম, আমার মনে হয় যে উনি এটাকে ওয়েলকাম করতেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আপনার অপ্রাপ্তির কোনো কষ্টবোধ নাই বা প্রত্যাশার জায়গা থেকে আপনি বঞ্চিত হননি। আমি কিন্তু আপনি বিএনপির প্রচুর নেতারা আমাকে অনেক স্নেহ করেন, যে দুদু ভাই আমাকে এত বেশি স্নেহ করেন যে আমি পার্সোনালি দুদু ভাইকে মানে কি বলবো, একদম বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আপনি এই যে বৈশ্বিক সংকটটাকেও কিন্তু বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। আপনি যেমন বিদ্যুতের কথা বললেন, জ্বালানির কথা বললেন, তেলের কথা বললেন। আপনি নিজে বলেছেন যে, আমি দুদু ভাইয়ের কাছে আসবো, লম্বা হয়ে যাচ্ছে, যে আপনি নিজে বলেছেন যে পতিত সরকারের যে ফিরে যাওয়া যে অর্থনৈতিক, বা আমরা যেটা বলি অর্থনৈতিক যে লন্ডভন্ড অবস্থা, যা ভেবেছি তার চেয়ে তো অনেক বেশি, কিন্তু এই ঋণ খেলাপির তালিকা, বাংলাদেশের যে ব্যাংকিং খাতগুলোকে ধ্বংস করে দেওয়া, একই সাথে এই সরকার ক্ষমতা আসার 10 দিনের মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটটা শুরু হলো। তো এইটার মধ্যে আবার বিএনপিকে আপনি ঢুকিয়ে দিবার না, আমি বলি আপনাকে, বৈশ্বিক সংকট তো বিএনপির কিছু করার নাই, কিন্তু বিএনপি সংকট কথা বলছে না, তো সমস্যাটা তো সেখানে। বিএনপি বলছে জ্বালানির কোনো সংকট নাই। জ্বালানি পাম্পে কি এখন কোনো লাইন আছে? না, এখন তো নাই, বা এখন কমে আসছে। তখন তো প্যানিক বাইং ছিল। আমি আপনাকে যেটা বলি কি, সরকারের কাজ কি, আপনি যদি বলেন যে ওই যে আপনার খেয়াল আছে বিএনপি আমলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী, উনি বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা নিয়ে সিরিয়াস সমালোচনা হয়েছিল, কিন্তু কথাটা তো উনি ভালোই বলেছেন, কথাটা কিন্তু উনি খারাপ অর্থে বলেন না, উনি সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন। এবং আমরা তো এইটা বলেই সান্ত্বনা পাই, আমরা যখন স্বজনকে হারিয়ে ফেলি,
আমরা তো ইভেন আমাদের মুসলমানদের যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি, এটার অর্থ কিন্তু এটাই যে তোমার কাছ থেকে এসেছি আবার তোমার কাছে চলে গেলাম। কিন্তু দেখেন ওনার এই বক্তব্যটা কি সমালোচিত হয়েছিল। এখন আমরা যদি বলি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, সরকার কি করবে? সরকারের দায়িত্ব কিন্তু এখানে শেষ হয় না। সরকারকে এই বিপদটা মোকাবেলা করার জন্য অনেক সময় হয় কি আপনার থ্রেটটাকে অপরচুনিটিতে কনভার্ট করতে হয়। সরকারের এই ফেলিউরটা সমালোচনা করছি আমরা, যে সরকার যে প্যানিক বাইং, যা মজুদদারি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। যেখানে আপনি কোথায় দেখেন পারলো না? এটা আমার তো মনে হয় যে সরকার মুন্সিয়ানার সাথে সেটাকে মোকাবেলা করতে পেরেছে না কিনা। না 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 সরকার মুন্সিয়ানার সাথে মোকাবেলা করতে পারে নাই। আপনি দেখেন সরকার বলছে সংকট নাই, তারপর সে রেশনিং দিয়েছে। তাহলে সংকট না তাহলে রেশনিং অর্থ তো সংকট হতে পারে না। না না, আপনি যখন রেশনিং দিলেন তখনই তো প্যানিক ব্যাং শুরু হয়েছে। আপনি দেখবেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, সংকটের শুরু থেকে কোনো প্যানিক বাইং শুরু হয়নি। সরকার যখন রেশনিং করা শুরু করলো তখনই প্যানিক বাইং। তারপরে সরকার কি করলো, স্কুল কমানোর আইডিয়া আলোচনা আসলো, যে স্কুল অনলাইনে হবে অর্ধেক দিন, এই ধরনের আলোচনা আনলো। তারপরে কি করলো, অফিস আদালতে বিদ্যুৎ কমিয়ে দেওয়া। তাহলে আপনার সংকটটা থেকে আপনি করছেন কেন? আমার কথা হচ্ছে যে আপনি প্রথমেই বলেন যে আমাদের এখন কোনো সংকট নাই, কিন্তু বিশ্বব্যাপী যে যুদ্ধ শুরু হয়েছে সেটা তো বলেছে না, বিশ্ব মন্দার কথা, সেটা বলার জন্য সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্ট্রিক্টলি বিষয়টাকে আলোচনায় আনা দরকার ছিল, যেটা সরকার ফেল করেছে। মুজিব ভাই, আমি কোনো তর্কে যাব না, তবে একটা কথা বলতে, যেহেতু ব্যাংকের গভর্নর নিয়ে বারবার আলোচনায় আসছে, ব্যাংকের গভর্নরও কিন্তু প্রায় 1-1.5 মাসের বেশি সময় হয় নাই, এবং তিনি কিন্তু ক্ল্যারিফাই করেছেন তার যে ঋণ রিশিডিউল করা সেটা কিন্তু একজন ব্যবসায়ীর, একজন নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার ঋণ রিশিডিউল করা, সেটা তিনি করেছেন। এবং একটা কথা বলি, সেটি হচ্ছে বিড়াল সাদা কি কালো সেটি বড় কথা নয়, সে কি ইঁদুর মারতে পারে কিনা বা ধরতে পারে কিনা। তিনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তিনি দায়িত্বে নিয়েছেন, সেখানে টেকনিক্যাল টিম কিন্তু মূলত কাজ করবেন। তিনি সততার সাথে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা, তাকে আইনস্টাইন হওয়ার দরকার নাই, তাকে বড় ধরনের বিজ্ঞানী বা বড় কিছু হওয়ার দরকার নেই, তিনি সততার সাথে করতে পারবেন কিনা সেটি কিন্তু আমরা একটু মাঝে মাঝে। না, এটা তো অবশ্যই সরকার যাকে নিয়োগ দিয়েছে উনি যদি সাফল্যের সাথে করেন তাহলে তো সেখানে এখনো কিন্তু একেবারে 2 মাসের মধ্যে বিএনপির সমালোচনা করা বা গভর্নরকে সমালোচনা করার সময় আসছে কিনা আপনি ভাববেন। আমরা নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ে প্রশ্ন তুলছি। ধরেন যিনি ছিলেন, জি, তিনি তো বিএনপি বিরোধী লোক না, এবং আমরা জানি উনি আপাদমস্তক। ইউনূস সরকারের অনেক ফেলিউর নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ইউনূস সরকারের যদি আপনি সাফল্য নিয়ে 2-4টা কথা বলেন তাহলে ওনার ইকোনমিকে কিছুটা ক্রেডিট দিতে হবে। আগের গভর্নর স্যার হি ওয়াজ অলসো নাইস, কিন্তু এখন দেখবেন আপনি উনি যখন দায়িত্ব থেকে চলে গেছেন ওনারও নানা রকম সমালোচনা এখন বের হবে। উনি কোথায় ভুল করেছেন, কোথায় ব্যাংক একীভূতকরণ করতে গিয়েছেন, উনি এক্সিম ব্যাংকে কেন এরকম করতে গিয়েছেন, এরকম কিন্তু দেখবেন এই ধরনের আমাদের আলোচনা চলতেই থাকবে। সেটা তো হবে, সমালোচনা তো সবসময় থাকা উচিত। আমি যদি ভাই একটু মোটা থাকে যে কথাগুলো বললেন, এবং 2 মাসের মধ্যে মঞ্জু ভাই একটু দুঃখবোধের কথাই বললেন, এবং তিনি কয়েকটা বিষয়ে বলবার চেষ্টা করলেন। তো আমি কিন্তু উনি বলে নাই যে বিএনপি যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে পুরোহিতদের, ধর্মীয় যাজকদেরকে আর্থিক প্রণোদনা সহযোগিতা করা, পরিচ্ছন্নতা কর্মী থেকে ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে তাদেরকে কিছু ঈদ উপহার দেওয়া, এই খাল কাটানো কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, সেগুলো কিন্তু মঞ্জু ভাই হয়তোবা বলবার জন্য একটু সময়ের সংক্ষিপ্তার কারণে বলতে পারে নাই। আমি একটু আপনাকে জুড়ে দিলাম যে মঞ্জু ভাইয়ের বক্তব্য এবং সরকারের যে বর্তমান কর্মপরিকল্পনা চলছে সেগুলোকে আপনি কীভাবে দেখেন? মঞ্জু ভাইকে আমি ধন্যবাদ দিই যে উনি ঠিক সরকারকে সমালোচনা করছেন এটা আমার কাছে মনে হয় নাই। উনি যে ঘটনাগুলো সামনে এসেছে তার আংশিক কিছু বয়ান উনি উত্থাপন করেছেন। তার ভিতরে একটি, যেমন বৈশ্বিক যে তেলের সমস্যাটা হয়েছে সেই ক্ষেত্রে উনি কিছু কথা বলেছেন। তা আমার কাছে মনে হয়েছে যে এটাও আংশিক। যেমন এমন অনেক দেশ আছে যেখানে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছে, ফিলিপাইনে। এতদূর পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই মানে তেল সংকটে ঘোষণা করা লাগে নাই। আর আমাদের দেশের একটা প্রবণতা সবসময় কাজ করে, যখনই যে সংকটটা তৈরি হয়, যেমন আমি যতটা শুনেছি যে রোজার সময় অনেক মুসলিম দেশ আছে যেখানে ইফতারের সামগ্রীর সঙ্গে বা অনেক জিনিসের দাম কমে যায় মানুষের স্বার্থে। আমার দেশে কিন্তু এই ইফতারের প্রসঙ্গ যখনই মানে রোজার কাছাকাছি হবে, মানে রোজা শুরু হয়নি তার আগ থেকে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। এইটা আমাদের নিজস্ব কিছু প্যাটার্ন বলবো, যে
ব্যবসায়ী মহলকে আমি সমালোচনা করছি না, কিছু কিছু মহল আছে যারা সব কিছুতেই মানে লাভ খোঁজে, সব কিছুতেই নিজের স্বার্থটা দেখে। তো এই প্রবণতা আমাদের রাজনীতি ক্ষেত্রেও আছে। যেমন আমি খুব স্পষ্ট করে বলি যে বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়া রহমান রাজনৈতিক ব্যক্তি হিসাবে তিনি পরিচিত না। যেমন 71-এ তিনি যখন স্বাধীনতা ঘোষণা করছেন, তিনি কিন্তু একজন সামরিক ব্যক্তি হিসাবে এই ঘোষণা দিয়েছেন। বলা যায় এই ঘোষণার মধ্য দিয়ে তিনি অজ্ঞাতেই রাজনীতিতে প্রবেশ করেছেন। তারপরে তো বিএনপি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, 71-এ জাতীয় সংসদের নির্বাচন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি এসেছেন। তো ওই যে যেটা আপনি ইয়ে নিয়ে কথা বললেন, ওই ব্যাংকের গভর্নর নিয়ে, উনি প্রথাগত নিয়মে আসেননি। আমাকেও খট লাগছে নানামুখী আলোচনার মধ্য দিয়ে। ওই যে আপনি একটা কথা উঠলেন না, যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সে সফল না ব্যর্থ। অনেক ভালো ভালো, যেমন শেখ মুজিবুর রহমানের কথা এসেই যায়, বিরাট রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু 72 যখন 10 জানুয়ারি ক্ষমতা নিলেন, তারপরে এই বিরাট ব্যক্তিত্ব যে ব্যর্থতার পরিচয় দিল, তার পরিণতি তিনি এবং তার পরিবার কিন্তু তার রাজনৈতিক দল এখনো পর্যন্ত বহন করে যাচ্ছে। সেই জন্য প্রথাগত নিয়মে আমরা অনেক কিছু মানে দেখতে পাই, করতে পারি। এই যে সরকারটা প্রথাগত নিয়মের মধ্যে কিন্তু অনেক কিছুর বাইরে কাজ হচ্ছে। যখন সফল হবে তখন এটাই রাজনীতির একটা অনুষঙ্গ হিসাবে প্রতিষ্ঠা পাবে। যেমন তারেক রহমান সাহেব, এমন অনেকে তার পোশাক, তার সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলি বা হাত মিলানো, বাচ্চাদের কোলে নিয়ে আদর করা। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে অতীতে হয়তো কিছু কিছু দিক আছে, কিন্তু তার প্যাটার্নটা একটু ভিন্ন। এই বিষয়গুলো নিয়ে পক্ষের আলোচনা যেমন আছে, বিপক্ষের আলোচনাও হয়তো কিছু কিছু থাকতে পারে, কিন্তু প্রথা ভাঙার একটা প্রবণতা কিন্তু বর্তমান সরকার বা সরকার প্রধানের আছে। সেই জন্যে মঞ্জু ভাই যে আলোচনাটা এখানে যেটা করছেন, সেটা আমি এইভাবে দেখতে পারি যে সবারই রাজনৈতিক একটি পরিমণ্ডল আছে, সেই পরিমণ্ডলের বাইরে কতটা আমরা বেরোতে পারছি। অর্থাৎ সরকারের অবস্থানে থেকে অনেকে আছে যে যারা সরকারকে সমালোচনা করে, সেটা মৌলানা ভাসানী। আওয়ামী লীগ তার দল, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1 পয়সাও কিন্তু তার কাছ থেকে রেহাই পাননি। অর্থাৎ ব্যর্থতা তিনি তীব্রভাবে সমালোচনা করছেন। এই কারণে তিনি পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে ন্যাশনাল আর্মি পার্টি বা ন্যাপ গঠন করেছিলেন। এই ভূখণ্ডের রাজনীতিতে এটাও আছে। এখনো পর্যন্ত 2 মাস আমরা বারবারই সবাই বলছি যে সমালোচনা করার জায়গাটা কতটুকু তৈরি হয়েছে। ওনার এটা ক্ষোভের কথা আমি বলবো না, আপনি যেটা উল্লেখ করছেন বা এখানে লিখেছেন এরকম বাঁকা বলা যায়। তিনি তার রাজনৈতিক অবস্থান, আমি তার পক্ষেই বলছি, অবস্থানের প্রেক্ষিতে তিনি তো পার্লামেন্টে নাই, তিনি তো সরকারের অংশ না, বিরোধী দলের ভূমিকায় বিরোধিতা করবেন, এটা তো আশ্চর্য হওয়ার কিছু আছে বলে আমি কাছে মনে না। বরঞ্চ বিরোধী দল যখন বিরোধিতা করবে না, যেটা মুজাফফর নেফের ওই যে শেখ মুজিবের সময় অধ্যাপক মুজাফফর, মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি, এরা সরকারের কিন্তু অংশ না, কিন্তু সোভিয়েটের কারণে সেই সময় মস্কোর রাজনীতির কারণে তারা সরকার এটিম বিটিম হয়ে গেছিল। পারফেক্ট বিরোধী দল হলে তো সরকারের মানে বিরোধিতা করেও সমর্থন জানানো যায়, সঠিক পথে রাখা যায়। অর্থাৎ বিরোধী দলের কাজটা কি, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান বিরোধী দল হিসাবে বা বিরোধী রাজনীতি হিসাবে যারা কাজ করছেন, এখনো ওই রকম পরিস্থিতি তৈরি হয় নাই, মানে প্রথাগত ভিতর। বরঞ্চ একটা নতুন ডাইমেনশন যেটাকে বলবো, সরকার এবং বিরোধী দল তার অবস্থানে থেকেও একটি নতুন ধারা তৈরি করার, মানে সামান্য হলেও সেই এখনো আছে। এটাকে যদি ম্যাচিউর করা যায় বা আরো পরিপূর্ণ করা যায়, আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন হতে পারে।
জি মঞ্জু ভাই, আমরা বিরতিতে যাব, তবে আমি একটা ছোট্ট জিনিস, যেহেতু আপনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তখন আপনি তার সাথে সাক্ষাৎ করেছেন। এখন কি আপনি এই যে আপনার নানা বুদ্ধিমত্তা, নানা রাষ্ট্রীয় যে সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে দেখা করবার কোনো অভিপ্রায় আপনার আছে কিনা মাননীয় না, দেখা প্রধানমন্ত্রী তো তারেক করেছি রহমানের আমি। সাথে? উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, মানে এই এই উনি এই দেশে আসার আগেও একবার দেখা করেছি, নির্বাচিত হওয়ার পরে আবার দেখা করেছি। দেখা করে ওনাকে কিন্তু একটা লিখিত আমরা একটা চিঠিও দিয়েছি। সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে বৈশ্বিক সংকটটা নিয়ে আপনি একটা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং ডাকেন, এবং জুলাই সনদের ব্যাপারে বলেছিলাম যে এটাকে সাংবিধানিক বিতর্কের মধ্যে না তুলে, এটাকে যেহেতু সমঝোতার বিষয়, এটা কিন্তু সাংবিধানিক তর্ক বিতর্কের বিষয় না, এটাকে সমঝোতামূলকভাবে এটা একটা সমাধান করেন। তাহলে কিন্তু দেখেন বিরোধী দলের কিন্তু আর খুব বেশি সরকারের বিরোধিতা করার সুযোগ নেই। কারণ যে কথাটা দুদুভাই বলেছেন, এবং আমি এটার সাথে একমত, 2 মাস একটা সরকারকে জাজ করার জন্য যথেষ্ট না, কিন্তু এই 2 মাসও তো সরকারকে সতর্ক করার দায়িত্ব আমাদের আছে, তাই না? বিরোধী দলের দায়িত্ব কি? সরকারকে সতর্ক করা। আমরা দেখছি যে আপনারা আপনাদের নীতির জায়গাটা ছাপটা 2 মাসে পড়েন, আরো 58 মাস বাকি আছে, সেই জায়গাগুলো আমরা বলছি। আমি যেটা বলি যে সরকার যদি, সরকারের এখন পর্যন্ত মেজর যে জায়গাটা বিরোধী দলের সাথে বিতর্কটা, সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের জায়গাটায় সরকারের সাথে বিরোধী দলের যে মতপার্থক্য, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টের জায়গাটা। কালকে আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব কারেক্টলি বলেছেন যে আমরা তো কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং আমরা আমাদের নোট অফ ডিসেন্টগুলো করবো না। আর আমাদের আবেদন হচ্ছে যে আপনারা নোট অফ ডিসেন্টগুলো দিয়েন না। আগেও বলেছিলাম যে নোট অফ ডিসেন্টগুলো আপনারা প্রত্যাহার করে মেনে নেন, কারণ জনগণ আবার একটা রায় দিয়েছে এর মধ্যে। কারণ জনগণের কাছে কিন্তু নোট অফ ডিসেন্টের ইস্যুগুলোই নিয়ে আমরা রায় চেয়েছি। এখন এই বিতর্ক, রায় আগে কি লেখা ছিল, কেন প্রেসিডেন্ট আদেশ হলো, এটা না করে বিএনপি যেহেতু বড় দল, একেবারে 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপি এই জিনিসটাকে মেনে নিলেই আমরা অন্তত একটা সরকার পাবো মনে করছি, যে যারা এই গণরায়, মানুষের জন আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য ওনারা হাতে নিয়েছেন, এবং ইতিহাসে ওনাদের নামটা লেখা থাকবে যে ওনারা নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও জনগণ রায় দিয়েছে দেখে ওনারা ওনাদের নোট অফ ডিসেন্ট প্রত্যাহার করেছেন। আমাদের এটাই সরকারের দলের কাছে, কারণ সরকারের দল যদি এটাতে অনড় থাকে, আমরা এই নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো নিয়ে পিপলের কাছে যাব, আমরা পিপলকে বলবো দেখেন আমরা কি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী এই 6টা নিয়োগের ব্যাপারে, চিফ জাস্টিস, দুদকের চেয়ারম্যান, পিএসসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম 5-7টা নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা, এটাকে আমরা চেয়েছিলাম যে ক্ষমতাটা উনি এককভাবে না করে উনি বিরোধী দলীয় নেতা সহ ওনার একটা টিমের সাথে, সেখানে সরকারি দলের লোকই বেশি করবেন, এটাই আমরা চেয়েছিলাম। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইম্পার্শিয়াল হতে হবে। বিএনপি যাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা 3টা বা 4টা স্তরে গিয়ে এটা পার্লামেন্টের উপর ওনার দায়িত্ব দিতে চেয়েছেন। আমি এখনো মনে করি কিরণ ভাই, বিএনপি যদি এই নোট অফ ডিসেন্টগুলো রেখে দেয়, বিএনপি আপনি দেখবেন এটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। কারণ কিছুদিন চলার পর, যেহেতু আমরা বলেছি যে আমাদের এই রাষ্ট্রটাতে সবসময় আপনার এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে থাকে সবাই, ঠিক আছে? সুতরাং যখন 3-4 বছরের জায়গায় সে যায়, যখন দেখবে যে সে কোনোভাবেই মানুষকে সন্তুষ্ট করতে পারছে না, এখানে কারণ আপনি সন্তুষ্ট করবেন, কিছু ঝামেলা তো আপনার আছে, বিদ্যুতের ঘাটতি, জ্বালানি 95% আপনাকে ইম্পোর্ট করতে হয়। আপনার একটু মধ্যপ্রাচ্যের সমস্যা হলে আপনার এখানে আপনার মানে রেমিটেন্স নিয়ে একটা থ্রেটে পড়বেন। আপনার গার্মেন্টসের নানা মানে ক্যারিকেচারের ব্যাপার থাকে বিষয় আমাদের। এরপর দেখেন এবারের অর্থ বছরে কি হয়েছে, 9 মাসে আমাদের 94,000 কোটি টাকা আমাদের আদায় হয় নাই, ট্যাক্সই আদায় হয় নাই। তাহলে আপনি এই যে এখন খরচগুলো হচ্ছে কোথায় করবেন? আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো এই জায়গা থেকে বিএনপি যখন দেখবে যে তার ক্ষমতা জনগণের কাছে যদি ভোটাধিকার যায়, তাহলে সে জিততে পারে, তখন আবার ওই আগের মতো সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং আরেকটা 111 অথবা আরেকটা বিপর্যয়। এই জন্যই আমরা বলছি বিএনপি তার স্বার্থেই এই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়েই, মানে নোট অফ ডিসেন্টগুলো উইথড্র করে ওই সংস্কারটা বাস্তবায়ন করা দরকার, আর কিছু না। যে দর্শক, আমরা বিরতি দিতে চাই, তবে আমরা কোনো রকমভাবে এই যে 111 বা এই পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু পুনরাবৃত্তি বাংলাদেশে না হোক, সেটি কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের যে দুজন অতিথি রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, তাদের দুজনকে নিয়ে আমরা শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি।
ইসমাইল মির্জা ও শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবার ফিরে এসেছি। রাজনৈতিক চলমান প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু, রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে এসে আসলে এই সরকার, এই বিরোধী দল, এই রাষ্ট্র, এই জুলাই বিপ্লব, ৭১ মুক্তিযুদ্ধ সব কিছু মিলিয়ে কিন্তু এই দেশের যে গড়বার যে বাংলাদেশের বর্তমান যে তরুণ প্রজন্ম বলি, বর্তমান সরকার বলি, বাংলাদেশ জামায়াতে ইসলাম বিরোধী জোট বলি, সকলেই কিন্তু একটা প্রত্যাশা একটাই, যাতে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্টের কোনো উত্থান না ঘটে, বাংলাদেশে গুম খুনের রাজনীতি যাতে আর কখনো না হয়, বিনা ভোটে নির্বাচন যাতে বাংলাদেশে কখনো না হয়। এবং সে কারণের জন্যই আমরা বিরোধী দলের পক্ষ থেকে দেখছি তারাও সমালোচনা করেছেন, কনস্ট্রাকটিভ সমালোচনা, এবং সরকারি দলের পক্ষ থেকেও তারা নানাভাবে বোঝাবার চেষ্টা করেছেন। আমরা যেটা চাই সেটা হচ্ছে জাতীয় সংসদ হোক আমাদের আশাকাঙ্ক্ষার বাতিঘর। আমরা সে রাজপথে যুদ্ধ, বিএনপির আমরা নিশ্চিত ভাই, আপনারা যখন কোনো কর্মসূচি দিতেন সমস্ত লঞ্চ ফেরিঘাট সব বিএনপির লোকেরা বন্ধ করে দিত, আওয়ামী লীগের লোকেরা বন্ধ করে দিত, সরকার বন্ধ করে দিত। কলার ভেলাই করে আমি দেখেছি বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু ঢাকা শহরে আসবার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে সাঁতার কেটে তারা ঢাকায় এসেছে। এবং অনেক করুণ ইতিহাস যে বিএনপি জামাতের নেতা কর্মীরা তারা ধান খেতে ঘুমিয়েছে, বাড়িতে ফিরতে পারেনি, সন্তানকে দেখতে পারেনি, মা বাবা জানাজা যেতে পারেনি। সে অবস্থা উত্তরণে কিন্তু এখন একটা সময় এসেছে যেটা আমরা দুটি পক্ষকে, একটা সরকারি দল যারা রয়েছে, বিরোধী পক্ষ যারা রয়েছে, সকলে কিন্তু দেশ গড়বার জন্য একসাথে ব্রত হবার। আপনার শেষ বিশ্লেষণ কীভাবে করবেন? আপনি মোটামুটি প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন। গত ৫৪ বছরের আগের যে বাংলাদেশ, এর ভিতরে অনেক ভালো ঘটনাও আছে। এখানে পার্লামেন্ট আছে, বেগম জিয়া আছেন, আন্দোলন আছে, সংগ্রাম আছে। কিন্তু এখন বিরোধী দলের আর সরকারি দলের ভূমিকাটা মানুষ দেখতে চায়। এই যে সংসদীয় দলের নেতা হিসাবে বা দেশের প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান সাহেব বিরোধী দলকে নিয়ে যে সামনের দিকে দেশ গড়ার, মানে অতীতের মানে বাইরে একটা তিক্ততময় ভূমিকা অতীতে ছিল, সেগুলোর বাইরে গিয়ে একটা বাংলাদেশ নির্মাণ করা, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, এখনো পর্যন্ত কিন্তু প্রধান বিরোধী দল বা অন্যান্য বিরোধী দল সরকারের উপরে ওইভাবে চাপ প্রয়োগ না, কিছু কিছু দু চারটে কথা উত্থাপন করছে। সরকারি দলকেও, আমি নিজে বিএনপি করি, আমি সেই দলের একটা দায়িত্বশীল অবস্থায় আছি, এই স্পিরিটকে ধরতে হবে সরকারকে এবং বিরোধী দলকে। বিরোধী দল মানে শুধু জামাত ইসলাম না, কিন্তু আরও অনেকগুলো বিরোধী দলে আমি পার্লামেন্টে হয়তো ভূমিকা নেই, যে ক্ষেত্রে আমি উল্লেখ করলাম মৌলানা ভাসানীর কথা। দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটা না, আমার একজন মাত্র মানুষও যদি স্বতন্ত্র অবস্থান থেকে আমার ত্রুটিটা ধরে দিতে পারে, কেন গ্রহণ করব না? এই স্পিরিটটা যদি থাকে তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই দেখেন, যে আন্দোলনটা হতে পারত সেটা হচ্ছে বৈষয়িক তেল সংকটে, এটা কিন্তু হয় না এই দেশে, কারণ সবাই বাস্তবতাটা মাথায় নিয়েই ঘন্টার পর ঘন্টা সেই মোটরসাইকেল বলেন, গাড়ির জন্য তেলের অপেক্ষা করছে। কিন্তু কোন রকম বিশৃঙ্খলা কোনো জায়গায় হয়েছে, একটা হয়তো ঘটনা থাকতে পারে। এই স্পিরিটটা সরকারকে এবং বিরোধী দলকে বুঝতে হবে, বোঝে যে সামনে দেন। যেমন এই দেশের শিক্ষা ব্যবস্থায়, চাকরির ক্ষেত্রে, মানে এখন যে জিনিসগুলো আছে হয়তো সামনে এই জিনিসগুলো আসছে না, এইগুলো বিরোধী দল সরকারি দল সবাই বসে কিভাবে আমরা এই মানে নদী পার হব সেই দিকে দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এর না হলে বিপদ আসতেও পারে। মঞ্জু ভাই, শেষ করতে চাই, আমরা দুজনের কাছ থেকে কিন্তু কনস্ট্রাকটিভ আলোচনা শুনলাম। আপনি কি আশাবাদ ব্যক্ত করেন, এবং আপনি সরকার এবং বিরোধী দল উভয়ের মাঝখানে কিন্তু আপনার অবস্থান আমরা কিন্তু প্রায় সময় লক্ষ্য করি, আপনি সবারই ভালো চান, এবং আমরা মনে করি যে এটির মধ্যে একটা অশুভ পায়তারা তো মোটেই নেই, এটা শুভ পায়তারা আপনার মধ্যে কাজ করে। আপনি কি দেখতে চান? আমরা ইংরেজিতে একটা শব্দ আছে না, গোল্ডেন অপরচুনিটি অর গোল্ডেন চান্স আমরা বলি আর কি। আমি তো মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে ইটস এ গোল্ডেন অপরচুনিটি। দেখেন, এবারের নির্বাচনের একটা অসাধারণ দিক হচ্ছে এখানে কিন্তু মানে নিয়ার টু 60% ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে। অতীতে আমরা যেটা দেখেছি, যেমন এবারের নির্বাচনে একটা খুঁত সবাই বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ লোকেরা ভোট দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট বর্জন করে নাই। ভোটের দিন আমরা আওয়ামী লীগের যে চরিত্র, যে হরতাল ডাকে, অবরোধ ডাকে, এবার কিন্তু আওয়ামী লীগ সেটাও ডাকে নাই। কেন ডাকে নাই সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আওয়ামী লীগের লোকদেরকে ভোট কেন্দ্রে যেতে দেখেছি। মানে 60% তার এমনি হয় নাই,
আমাদের দেশে এমনিই তো ধরেন 30% ভোটার তো ভোট কেন্দ্রে যায় না, যতগুলো 91 বলেন 2001 বলেন, মানে সবচাইতে তো আমরা 91 নির্বাচনটাকে সবচাইতে ভালো নির্বাচন বলি, যেখানে সব দল অংশগ্রহণ করেছে। তো এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গিয়েছেন এবং তাদের ভোটাধিকারের ছাপ আমরা দেখেছি, পড়েছে। তাহলে এরকম একটা পার্লামেন্ট যেখানে অপোজিশন অ্যান্ড পজিশন দুইটাই দীর্ঘ সময় ধরে নির্যাতিত, নিপীড়িত, যেটা আপনি খুব সুন্দর করে বললেন। দেখেন, আপনি বলার সাথে সাথে কিন্তু আমাদের হৃদয় স্পর্শ করে যে আমি রংপুরে গিয়েছিলাম বিএনপির একটা সমাবেশের সময়, আমি আমার পার্টির একটা মিটিংয়ে গেছি, আমি দেখলাম মানুষ খড় বিছিয়ে আপনার মাঠের মধ্যে ঘুমিয়েছিল, শীতকাল ছিল তখন, রংপুরের শীত তো বুঝেন, মানে 4-5 পর্যন্ত শীত নেমে আসে। তো সে অবস্থা আমি দেখেছি, আমি এখন বিশ্বাস করতে পারি না। আমি আওয়ামী লীগের একটা জায়গায় আওয়ামী লীগকে ধন্যবাদ দিই যে বিএনপির একটা সমালোচনা ছিল যে বিএনপি একটা দল হিসেবে গড়ে ওঠে না। বিএনপিকে অনেকে দুষ্টামি করে বা সমালোচনা করে বলে যে ইটস এ ক্লাব, বাম আছে, ডান আছে, হুজুর আছে, আস্তিক নাস্তিক সবার একটা প্ল্যাটফর্ম। কিন্তু বিশ্বাস করেন আওয়ামী লীগ পিরিয়ডে আমরা দেখেছি বিএনপি লোকরা রিয়েলি স্যাক্রিফাইস মেন্টালিটি নিয়ে তারা গড়ে উঠেছে। ঢাকা শহরে এমন অনেক পাঠাও চালক, উবার চালক পেয়েছি যে ছাত্র দলের নেতা, সে তার এলাকা থেকে মাইগ্রেট করে চলে এসেছে। জামাত শিবিরের মধ্যে তো এই ধরনের প্রবণতা আগেও ছিল, বিএনপির মধ্যে এটা ছিল না। বিএনপির এরকম লোক পাওয়া গেছে ঢাকা শহরে, বহু লোককে আমরা দেখেছি যে অ্যাপারেন্টলি দেখা গেলো যে রিক্সা চালাচ্ছে, দেখে মনে হচ্ছে লোকটা কেমন, কথা বলতে গিয়ে দেখা গেলো যে আরে শিক্ষিত লোক, বলছে ভাই আমি এলাকায় থাকতে পারি না, মাইগ্রেট করে চলে আসছি, কি করব। তো এইরকম একটা দল যে ফেস করেছে, তার মধ্যে তো অবশ্যই পরিবর্তন আনতে হবে, তার মধ্যে তাকে তো অবশ্যই বদলাতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির অনেকগুলো অপরচুনিটি, আমি আপনাকে বলি, একটা বিরোধী দল পেয়েছে তারা, যে বিরোধী দলটা অ্যাপারেন্টলি তাদের কিছু খুঁত আছে। একটা খুঁত হচ্ছে যেহেতু জামাত একটা দল, জামাত একটা ধর্মভিত্তিক দল, ধর্মভিত্তিক দলের কিছু তো লিমিটেশন আছে, চাইলেই সে একেবারে আপনাকে যা তা করতে পারবে না, তাকে আপনি ধর্মের মানে ইস্যু দিয়ে তাকে আপনি একটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। দ্বিতীয় হচ্ছে জামাতে এবারে এমন পার্লামেন্টারিয়ান নাই, তাদের এই 70-75 জনের মধ্যে মাত্র 4 জন অতীতে পার্লামেন্টে ছিল, বাকি সবাই নতুন। তো এই জায়গাটা থেকে আমি বলছি না যে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে হবে, আমি বলছি যে মানে বিরোধী দলকেও লার্ন করাও, কিন্তু বিরোধী দলকে শেখানো কিন্তু সরকারি দলের একটা কাজ। সেই জায়গা থেকে আমি এখনো মনে করি স্পেসিফিক, আপনি যদি আমাকে কোনো সলিউশনের কথা বলেন, আমি বলি যে বিএনপি যদি জুলাই সনদের বিষয়তে একেবারে সরকারি দলের বিরোধী দলের সাথে বসে যে ঠিক আছে ভাই আর ঝগড়াঝাটির দরকার নেই, আসেন, বিশ্বাস করেন আমরা কিন্তু এই ঐকমত্য কমিশনে একটা উদ্যোগ নিয়েছিলাম। আপনি যে এখন বললেন না যে আপনি মাঝখানে বিএনপি জামাতের মাঝখানে এসে শেষে আমরা বলেছিলাম যে আপার হাউসে অন্তত একটা দাবি আপনারা মেনে নেন, বিএনপিকে আমরা বলেছি, বাকিগুলো ঠিক আছে আপনারা, আমরা ছাড় দিতে রাজি আছি। এখনো আমি মনে করি জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি যদি এই উদ্যোগটা নেয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগটা উনি নিতে পারেন, উনি যদি নেন, সালাউদ্দিন ভাইয়ের পরামর্শ না ধরে উনি যদি অন্যান্য সিনিয়র নেতাদের পরামর্শ ধরে এই জায়গাটা পদক্ষেপ নেন, আমি মনে করি সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে এবং কার্যকর বিরোধিতার জায়গাটা থাকবে, অযথা বিরোধিতার জায়গাটা আমি মনে করি সেখানে আর থাকবে না। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা যুক্তি পাল্টা যুক্তি থাকবে এবং যুক্তির মধ্যে প্রাণবন্তভাবে আমরা আমাদের যে মজলুমের সংসদ, সেই সংসদের মধ্যে দিয়ে আমাদের জুলাই সনদ বলি, গণভোট বলি, ভবিষ্যৎ রাজনীতি বলি, আগামীর যে 5 বছরের সরকার পরিচালনার দায়িত্ববোধ, সরকারি বিরোধী দল বলি, সব কিছুই কিন্তু আমরা পরিচালিত হতে দেখতে চাই। আমরা চাই যে আমাদের সরকার বিরোধী দল তারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে। প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।